বাবা মা হচ্ছে সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত। কারণ একমাত্র মা বাবাই পারে নিজেদের সকল আশা আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে নিঃস্বার্থভাবে সন্তানদের জন্য সবকিছু বিলিয়ে দিতে। বিশেষ করে বাবারা মুখে প্রকাশ না করলেও সন্তানের খুশির জন্য নিজের সমস্ত শখ বিসর্জন দিতে সময় নেয় না। কিন্তু এত কিছু করার পরেও ওই সন্তানই যদি বাবার কষ্ট আর অপমানের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সেই বাবার সকল ত্যাগই বৃথা হয়ে যায়। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি আরাফাত আজের সাথে চলে এলাম 2018 সালে রিলিজ হওয়া ইমোশনাল রোমান্টিক তেলেগু মুভি বিজেতার এক্সপ্লেনেশন নিয়ে। এই গল্পটা একজন বাবার নিঃস্বার্থ ত্যাগ আর তার জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে। ভিডিওটি দেখার পর আপনার মুখেও একটা প্রশান্তির হাসি দেখা দেবে। তো গাইস, আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে আমরা রাম এবং তার বাবা শ্রীধর রাওকে দেখতে পাই। বাবা ছেলে বাইকে করে কোথাও যাচ্ছিল। পথে হঠাৎ করেই বাইকটা নষ্ট হয়ে যায়। রাম শ্রীধরকে বলে, তুমি এখানেই অপেক্ষা করো, আমি মেকানিকের কাছ থেকে বাইক ঠিক করে নিয়ে আসছি। এটা বলে রাম বাইক ঠিক করতে চলে যায়। আর শ্রীধর সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে খেয়াল করে পাশেই একটা অডিটোরিয়ামে ফটোগ্রাফি ফেস্টিভ্যালের প্রোগ্রাম হচ্ছে। কৌতূহলবশত শ্রীধর অডিটোরিয়ামের ভেতরে যায়। সেখানে একজন উপস্থাপক স্ক্রিনে বিভিন্ন ধরনের ছবি দেখাচ্ছিল এবং ছবি সম্পর্কে বিস্তারিত বলছিল। শ্রীধর একটা সিট ফাঁকা দেখে সেখানে বসে পড়ে। ওই সময় রাম কল করলে শ্রীধর অডিটোরিয়ামের অ্যাড্রেস দিয়ে রামকে আসতে বলে। ওই সময় একজন সিকিউরিটি গার্ড এসে শ্রীধরের কাছে পাস দেখতে চায়। যেহেতু শ্রীধরের কাছে কোনো পাস নেই, তাই সে বলে, আমি শুধু কিছুক্ষণ থাকবো, আমার ছেলে আসলেই আমি এখান থেকে চলে যাব। কিন্তু সিকিউরিটি গার্ড কোনো কথা না শুনে শ্রীধরকে অপমান করে সিট থেকে উঠিয়ে দেয়। তাই সে পেছনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শো দেখতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে রাম চলে আসলে শ্রীধর রামের কাছে স্ক্রিনে দেখানো ছবিগুলোর প্রশংসা করতে শুরু করে। এর মাঝে স্টেজে ডাকা হয় কে.ভি. রঘুনাথ নামের একজন বিশিষ্ট ফটোগ্রাফারকে। রঘুনাথ স্টেজে উঠে বছরের সেরা ছবিটা স্ক্রিনে প্রদর্শন করে। ছবিটি দেখে শ্রীধর প্রচুর অবাক হয়ে বলে, এটা তো আমার তোলা ছবি, এই ছবি এখানে কে পাঠিয়েছে? রাম কিছু না বলে মুচকি হেসে তালি বাজাতে থাকে। তখনই শ্রীধরের পুরো পরিবার এবং কাছের মানুষগুলো দাঁড়িয়ে শ্রীধরকে অভিনন্দন জানায়। আসলে শ্রীধরের ফটোগ্রাফির অনেক শখ ছিল, কিন্তু কোনো একটা কারণে সে ফটোগ্রাফি ছেড়ে দিয়েছে। তাই রাম তার বাবার তোলা ছবি ফেস্টিভ্যালে পাঠিয়ে তাকে সারপ্রাইজ করেছে। শ্রীধরের তোলা ছবিটা কোনো সাধারণ ছবি ছিল না। ছবিটিতে বাবা এবং ছেলের একে অপরের প্রতি দায়িত্বের বিষয়টা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সন্তান যখন ছোট থাকে বাবা তাকে হাত ধরে হাঁটতে শেখায়, আবার বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সেই সন্তানই বাবাকে পথ চলতে সাহায্য করে। রঘুনাথ শ্রীধর রাওকে স্টেজে ডেকে বেস্ট ফটোগ্রাফারের অ্যাওয়ার্ড প্রদান করে। কিছুক্ষণ আগেও যে গার্ড শ্রীধরকে অপমান করে সিট থেকে উঠিয়ে দিয়েছিল সে হতবাক হয়ে যায় এবং শ্রীধরের কাছে ক্ষমা চায়। স্টেজে ওঠার পর রঘুনাথ শ্রীধরকে একটা ক্যামেরা এবং মাইক্রোফোন দিয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করে। শ্রীধর মাইক্রোফোনটা হাতে নিয়ে ইতস্তত হয়ে বলে, আমি যখন অনেক ছোট ছিলাম তখনই আমার মা মারা যায়। তার কোনো ছবি আমার কাছে নেই। তখন থেকেই আমার ফটোগ্রাফার হওয়ার ইচ্ছা ছিল। আমি চেয়েছিলাম দুনিয়ার সবচাইতে বড় ফটোগ্রাফার হতে। ফটোগ্রাফিকে আমি আমার ক্যারিয়ার বানাতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যের কারণে আমার সব স্বপ্নকে মাটি চাপা দিয়ে একজন সাধারণ মেকানিকের জীবনকে আপন করে নিতে হয়েছে। কিন্তু এতদিন পর আজ আমার স্বপ্ন পূরণ হচ্ছে, আমি অ্যাওয়ার্ড পাচ্ছি। এটা শুধুমাত্র সম্ভব হচ্ছে আমার ছেলের কারণে। এখানে ফ্ল্যাশব্যাকে শ্রীধরের অতীতের ঘটনা দেখানো হয়। শ্রীধর নিজের তোলা কিছু ছবি ডেভেলপ করছিল। সেই সময় তার বন্ধু মোহন এসে জানায় শ্রীধর এবং মোহনের একটা স্টিল ফ্যাক্টরিতে জব হয়েছে। মোহন শ্রীধরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে ওই জবের বিভিন্ন সুবিধার কথা বলতে শুরু করে। কিন্তু শ্রীধর বলে, আমি জব করতে পারবো না, আমাকে দিল্লি যেতে হবে। শ্রীধর মোহনকে একটা চিঠি দেখিয়ে বলে, কিছুদিন আগেই আমি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে আমার তোলা কিছু ছবি পাঠিয়েছিলাম। তারা আমার ছবি অনেক পছন্দ করেছে এবং আমাকে জব অফার করেছে। মোহন জানতে চায় স্যালারি কত দেবে। শ্রীধর বলে, শুরুতে হয়তো খুব বেশি স্যালারি দেবে না, কিন্তু অল্প কিছুদিনের মধ্যে জব পার্মানেন্ট হয়ে যাবে, তখন স্যালারিও বেড়ে যাবে। শ্রীধর আরো বলে, যে কাজটা আমাদের পছন্দের সেটার বিনিময়ে খুব বেশি টাকা না পেলেও কোনো দুঃখ থাকে না। মোহন শ্রীধরকে বুঝিয়ে বলে, নিজের পরিবারের কথা একবার চিন্তা করো, বিনা স্যালারিতে কাজ করলে তোমার পরিবার কে দেখবে? ওই সময় সেখানে শ্রীধরের ওয়াইফ লক্ষ্মী এসে বলে, ওকে যেতে দিন, ফটোগ্রাফি ওর প্যাশন, ও খুশি থাকলে আমরা খুশি থাকব। 1 বছর তো দেখতে দেখতেই কেটে যাবে। লক্ষ্মীর সম্মতি থাকায় মোহানও আর কথা বাড়ায় না। সে শ্রীধরকে কথা দেয় শ্রীধরের অনুপস্থিতিতে সে শ্রীধরের পরিবারের দিকে খেয়াল রাখবে। পরের সিনে আমরা দেখতে পাই শ্রীধর লক্ষ্মী এবং রামকে নিয়ে বাইকে করে কোথাও যাচ্ছে, কিন্তু হঠাৎ একটা গাড়ি এসে শ্রীধরের বাইকে ধাক্কা দেয়। এতে রামের মাথায় প্রচুর আঘাত লাগে আর রামকে এই অবস্থায় দেখে শ্রীধর পাগলের মতো হয়ে যায়। শ্রীধর কাঁদতে কাঁদতে রামকে হসপিটালে নিয়ে যায়। রামের ট্রিটমেন্টের জন্য প্রচুর টাকার প্রয়োজন, তাই শ্রীধর তার সমস্ত জমি বিক্রি করে দেয়, বন্ধুদের কাছ থেকে টাকা ধার নেয়
এতেও পুরো টাকা ম্যানেজ হয় না, তাই সে একজন মহাজনের কাছ থেকে সুদের উপর লোন নেয়। এরপর রামের অপারেশন হয়। ডক্টর শ্রীধরকে বলে 1 বছর ভালোভাবে রামের খেয়াল রাখতে হবে। শ্রীধর বুঝতে পারে তাকে ছাড়া তার পরিবার অচল হয়ে পড়বে। শ্রীধর মনে মনে ভাবতে থাকে, আমার শখ যদি আমার পরিবারের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাহলে শখ আমার দরকার নেই। পরিবারের খুশির জন্য শ্রীধর ফটোগ্রাফির শখকে মাটি চাপা দিয়ে পরিবারের সাথে থাকার সিদ্ধান্ত নেয়। তাই সে স্টিল ফ্যাক্টরিতে মেকানিকের জব করতে শুরু করে। পরিবারের সাথে হাসি খুশি দিন কাটতে থাকে শ্রীধরের। শ্রীধর সবসময় চেষ্টা করে যে কোনো মূল্যে সন্তানদের সকল আবদার আর চাওয়া পাওয়া পূরণ করতে। একদিন রামের বন্ধু রাভি একটা সাইকেল নিয়ে খেলতে আসে। রামের কোনো সাইকেল ছিল না, তাই সে রাভির সাইকেলটা একটু চালাতে চায়, কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরও রাভি রামকে সাইকেল চালাতে দেয় না। সে সাইকেল নিয়ে চলে যায়। এতে রামের প্রচুর মন খারাপ হয়। একটু দূরে দাঁড়িয়ে শ্রীধর সবকিছুই দেখছিল। ছেলের কষ্টটা সে সহ্য করতে পারে না, তাই নিজের হাতের আংটি বিক্রি করে রামের জন্য নতুন সাইকেল কিনে নিয়ে এসে রামকে সারপ্রাইজ দেয়। সাইকেল পেয়ে রাম প্রচুর খুশি হয়। এভাবেই শ্রীধর রামের ছোট বড় সমস্ত চাওয়া পাওয়া পূরণ করতে থাকে। শুধু তাই নয়, সময় মতো খাবার খেতে দেওয়া, স্কুলে রেখে আসা সব দিকেই খেয়াল রাখে শ্রীধর। রামের এক্সামের সময় শ্রীধর রামকে এক্সাম হলে নিয়ে যায় এবং এক্সাম শেষ না হওয়া পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে থাকে। কিন্তু এত যত্নে থাকা সত্ত্বেও রাম পড়াশোনায় তেমন একটা ভালো ছিল না। কোশ্চেন কমন না পড়লে সে লুডোর গুটি চেলে আইডিয়া করে করে অ্যান্সার দাগিয়ে দেয়। ভাগ্যক্রমে এভাবে স্কুলের প্রতিটা এক্সামে কোন রকম পাশ করে যায়। এরপর কলেজে ভর্তির সময় রাম শ্রীকে বলে, বাবা আমি সায়েন্স নিয়ে পড়তে চাই, আমার সব বন্ধু সায়েন্স নিয়ে পড়বে। শ্রীধর বলে, তোমার বন্ধুরা কোন সাবজেক্ট নিয়ে পড়বে সেটাকে গুরুত্ব না দিয়ে তোমার যে সাবজেক্টে ইন্টারেস্ট সেটাকে গুরুত্ব দাও। কিন্তু রাম জানায় সে সায়েন্স নিয়েই পড়বে। বরাবরের মতো কলেজেও সে লুডোর গুটি ঘুরিয়ে এক্সাম দেয় এবং ভাগ্যক্রমে পাশ করে যায়, তবে মার্ক খুব একটা ভালো হয় না। এরপর গ্র্যাজুয়েশনের জন্য রাম উইজডম কলেজ নামের একটা ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নিতে চায়, কিন্তু ওই কলেজের ফিস অনেক এক্সপেন্সিভ হওয়ায় রামের মা রামকে কোনো নর্মাল ডিগ্রি কলেজে অ্যাডমিশন নিতে বলে, কিন্তু রাম রাজি হয় না। ওই সময় শ্রীধর বাড়িতে ফিরে আসে আর মা ছেলের কথা শুনে জানতে চায় কি নিয়ে কথা বলছে তারা। রাম বলে, আমার সব বন্ধুরা ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নিচ্ছে, প্লিজ আমাকেও অ্যাডমিশন করিয়ে দাও। যদিও ওই কলেজের ফিস শ্রীধরের সামর্থ্যের বাইরে, তবুও সে ছেলের আবদার ফেলতে পারে না। কলেজের ফিস ম্যানেজ করার জন্য সে সুদের ওপর লোন নেয়। এসব দেখে শ্রীধরের বন্ধু মোহন বলে, ছেলের জন্য এতগুলো টাকা ধার নিলি, কিন্তু শোধ করবি কিভাবে? শ্রীধর বলে, এখন থেকে আমি রাতে ওভারটাইম করব। আমার পরিবারের জন্য আমি সবকিছু করতে রাজি আছি, এমনকি নিজেকে বেচেও দিতে পারবো আমি। এরপর শ্রীধর রামকে ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন করিয়ে দেয়। নতুন কলেজে যাওয়ার জন্য অনেকগুলো ড্রেসও কিনে দেয়। এতগুলো নতুন কাপড় পেয়ে রাম খুশি হয়ে সেগুলো পরে ড্যান্স করতে থাকে। সন্ধ্যাবেলা শ্রীধর রামকে বুঝিয়ে বলে, এতদিন যা সময় নষ্ট করার করেছ, কিন্তু এখন থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, কারণ ইঞ্জিনিয়ারিং এর রেজাল্টের উপরই নির্ভর করবে তোমার ভবিষ্যৎ এবং ক্যারিয়ার কেমন হবে। রাম বলে, এসব নিয়ে তুমি চিন্তা করো না বাবা। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর রাম জব ইন্টারভিউ দিতে এসেছে। সেখানে উপস্থিত ক্যান্ডিডেটরা জব হবে কিনা সেটা নিয়ে চিন্তিত হলেও রামের মধ্যে চিন্তার কোনো ছাপ নেই। উল্টো সে সেখানকার কিছু ক্যান্ডিডেটদের ব্যঙ্গ ছবি আঁকতে শুরু করে। রাম তার পাশে বসে থাকা এক চিন্তিত ক্যান্ডিডেটকে বলে, এত চিন্তা করার কি আছে, যারা এক্সামে কম মার্কস পায় তারাই বেশিরভাগ সময় সফল হয়, তাই নিজের মধ্যে কনফিডেন্স রাখো। ঠিক ওই সময় অফিসের একজন মেয়ে এসে রামকে চলে যেতে বলে। অতিরিক্ত কম মার্কসের কারণে রামকে ইন্টারভিউ এর আগেই রিজেক্ট করে দেওয়া হয়েছে। এসব শুনে সবাই রামের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। তখন রাম বলে, এভাবে দেখার কি আছে, কোনোদিন কম মার্কস পাওয়া মানুষ দেখোনি নাকি? একটা কথা শুনে রাখো, তোমরা বেশি মার্কস পাওয়া মানুষগুলো সবসময় কম মার্কস পাওয়া মানুষের আন্ডারে জব করো। একদিন আমিও তোমাদের উপর রাজ করব। এই বলে রাম সেখান থেকে চলে যায়। এরপর রাম তার বন্ধুদের সাথে দেখা করে। রামের বন্ধুরা সবাই রামের মতোই কম মার্কস পাওয়া ইউজলেস টাইপ। ওদের চিন্তা ভাবনা রামের মতোই। ওরা যখন গল্প করছিল তখন এক লোক রাস্তায় দাঁড়িয়ে ট্যাক্সি ডাকে, কিন্তু ট্যাক্সি ড্রাইভার অনেক বেশি ভাড়া চায়। এতে লোকটা বিরক্ত হয়ে বকবক করতে শুরু করে। তখন রাম বলে, সৃষ্টিকর্তা ব্রেন দিয়েছে কি করতে, এত চেঁচামেচি না করে ব্রেন ইউজ করো, আমাকে দেখো কিভাবে ব্রেন ইউজ করতে হয়। কথাটা বলে রাম একটা অ্যাম্বুলেন্স কল করে। এরপর অ্যাম্বুলেন্স আসলে রামের এক বন্ধু অসুস্থ হওয়ার অভিনয় করে। এরপর অ্যাম্বুলেন্সে উঠে নিজেদের এলাকায় পৌঁছানোর পর অ্যাম্বুলেন্স থামিয়ে নেমে পড়ে। এভাবে ওরা টাকা দিয়ে ট্যাক্সি ভাড়া না করে অ্যাম্বুলেন্সে বিনা পয়সায় বাড়ি পৌঁছে যায়। ড্রাইভার যখন বুঝতে পারে ওরা মিথ্যা বলে তাকে বোকা বানিয়েছে, সে প্রচুর বিরক্ত হয়ে বকাবকি করতে শুরু করে। তখন রাম হুমকি দিয়ে বলে, তাড়াতাড়ি কেটে পড়ো, নয়তো তোমার অ্যাম্বুলেন্সেই তোমাকে হসপিটালে পাঠিয়ে দেব। ড্রাইভার আর কিছু না বলে চলে যায়। রাম আর তার বন্ধুরা এলাকার একটা চায়ের দোকানে বসে আড্ডা দিতে শুরু করে।
ওই সময় রামের বন্ধু রাভি আর তার বাবা পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। রাভির বাবা রাম আর তার বন্ধুদের দেখিয়ে রাভিকে বলে, এই লাফাঙ্গা ছেলেদের সাথে একদম মিশবি না, এদের নিজেদের তো কোনো লাজ লজ্জা নেই, বরং বাবা মায়েরও মান সম্মান ডুবাচ্ছে। এসব অপমানজনক কথায় রামের কিছুই আসে যায় না। রাম যখন বাসায় ফিরে যায় সে সময় রামের বোন কীর্তি কলেজের একটা প্রজেক্ট ড্রয়িং করছিল। রাম ইচ্ছা করে কীর্তির ড্রয়িং নষ্ট করে দেয়। কীর্তি রাগারাগি করলে রাম 1 মিনিটেই নতুন করে পুরো ড্রয়িং কমপ্লিট করে দেয়। এরপর যখন সবাই খাবার খেতে বসে তখন শ্রীধর রামকে জিজ্ঞেস করে, তোমার ইন্টারভিউর কি খবর? রাম বলে, ইন্টারভিউতে তো আমি সিলেক্ট হয়েছিলাম, কিন্তু আমাকে শহর থেকে দূরে থাকতে হবে, এই কারণে আমি জবটা করব না। আর একটু চেষ্টা করলে এখানেই আশেপাশে কোনো ভালো জব হয়ে যাবে। পরের দিন শ্রীধর তার পুরো পরিবারকে নিয়ে তার এক আত্মীয়র মেয়ের বিয়েতে যায়। সেখানে শ্রীধরের সমবয়সী লোকেরা সবাই নিজেদের ছেলেদের সাফল্যের গল্প করছিল। শ্রীধরের ছেলে রাম বেকার হওয়ায় তারা শ্রীধরকে শুনিয়ে শুনিয়ে বলে, যারা অকর্মা তারা ঘরে বসেই থাকে। কথাগুলো শ্রীধরের অনেক খারাপ লাগে। একরাশ হতাশা নিয়ে সে রামের দিকে তাকায়, কিন্তু এসবে রাম কখনো পাত্তা দেয় না। সে নিজের মতো বন্ধুদের সাথে আড্ডা ফুর্তি করে বেড়ায়, রোজ রাতে দেরি করে বাসায় ফেরে। এভাবেই চলছিল রামের জীবন। প্রতিদিন দেরি করে বাড়ি ফেরায় এক রাতে রামের মা রাগ করে রামকে আর বাড়িতেই ঢুকতে দেয় না। রামের মা বলে, সারাদিন যাদের সাথে ঘুরে বেড়াও, রাতটাও তাদের সাথেই কাটাও, আমি গেট খুলতে পারবো না। বাধ্য হয়ে রাম তার বন্ধুদের কল করে, কিন্তু কোনো বন্ধুই রাতে থাকার জায়গা দেয় না। তাই সে বাইক নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে শুরু করে। হঠাৎ খেয়াল করে কিছু মেয়ে স্ট্রিট ফুড বিক্রি করছে। এদের মধ্যে একটা মেয়েকে দেখে রাম মুগ্ধ হয়ে যায়। প্রথম দেখাতেই রাম মেয়েটির প্রেমে পড়ে যায়। রাম মনে মনে ভাবতে থাকে, এই মেয়েকে বিয়ে করলে তো আমার জীবন একেবারে পারফেক্ট হয়ে যাবে। একে তো সুন্দরী মেয়ে, তার উপর আবার ভালো রান্না জানে। রাম সেখানে দাঁড়িয়েই মেয়েটাকে দেখতে থাকে। কিছুক্ষণ পর রাম জানতে পারে মেয়েটি আসলে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে তার ফ্রেন্ডদের সাথে স্ট্রিট ফুড খেতে এসেছিল। এক্সট্রা চাটনি খাওয়াতে দোকানদার তাদের সাথে রুড বিহেভ করছিল। এ কারণে দোকানদারের উপর প্রতিশোধ নিতে মেয়েটা তার ফ্রেন্ডদের সাথে নিয়ে পাশের একটা দোকানে গিয়ে সেই দোকানিকে হেল্প করতে শুরু করে। ওরা নিজেরাই খাবার তৈরি করে সার্ভ করতে থাকে। সুন্দরী মেয়ে দেখে সব কাস্টমার ওই দোকানেই যেতে শুরু করে, যার কারণে রুড বিহেভ করা ওই দোকানদারের কাছে কোনো কাস্টমার না যাওয়ায় তাদের প্রচুর লোকসান হয়ে যায়। মেয়েটির প্রতিশোধ নেওয়ার স্টাইল দেখে রাম আরও বেশি মুগ্ধ হয়ে যায়। সে মেয়েটিকে ফলো করতে করতে তার বাড়ি পর্যন্ত চলে যায়। ওই সময় হঠাৎ রামের মা পেছন থেকে রামকে ডেকে বলে, কি ব্যাপার, গিয়েছিলি না বন্ধুর বাড়িতে থাকতে? এত তাড়াতাড়ি ফিরে আসলি কেন? রাম অবাক হয়ে বলে, কিসের বাড়ি, কার বাড়ি? তখন রাম খেয়াল করে দেখে সে আসলে নিজের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। আসলে ওই মেয়েটা রামের বাসার ঠিক সামনের বাসাটাতেই ঢুকেছে। মেয়েটাকে ফলো করতে গিয়ে ব্যাপারটা রাম খেয়ালই করেনি। রাম তার মায়ের কাছে জানতে পারে মেয়েটা তাদের নতুন প্রতিবেশী, মাত্র 2 দিন আগেই এসেছে। কথাটা শুনেই রামের মনে লাড্ডু ফুটতে শুরু করে। ক্রাশ যদি প্রতিবেশী হয় তাহলে আর কি লাগে। পরের দিন সকালে মেয়েটার মা রামের মায়ের কাছে প্লাম্বারের ফোন নাম্বার চাইতে আসে। রামের মা রামকে ডেকে নাম্বার দিতে বলে। ক্রাশের মা হেল্প চাইতে এসেছে শুনে রাম আনন্দে লাফাতে লাফাতে ছুটে এসে বলে, চিন্তা করবেন না আন্টি, আমি তো আছি, আমি সব ম্যানেজ করে নেব। এরপর রাম প্লাম্বারকে সাথে নিয়ে প্রতিবেশীর বাড়িতে যায়। কাজের বাহানায় সে লুকিয়ে লুকিয়ে মেয়েটাকেই দেখতে থাকে। ওই সময় রাম জানতে পারে মেয়েটির নাম নায়না। নায়না বুঝতে পারছিল রাম তাকে ফলো করছে, তাই কাজ শেষে প্লাম্বারকে টাকা দেওয়ার সময় নায়না রামকে একটু অপমান করার জন্য প্লাম্বারের হাতে টাকা না দিয়ে রামের হাতেই দেয়। রাম যখন জানতে চায় আমাকে কেন টাকা দিচ্ছেন, নায়না বলে, প্লাম্বার কাজ করেছে কিন্তু সুপারভাইজ তো করেছেন আপনি, এ কারণে আপনাকে টাকা দিচ্ছি। নায়নার এই অপমানের প্রতিশোধ নিতে পরের দিন রাম নায়নাকে দেখিয়ে দেখিয়ে নায়নার ছবি তুলতে শুরু করে। এটা দেখে নায়না রেগে গিয়ে নিজের মা এবং রামের মাকে ডেকে রামের নামে বিচার দেয়। তখন রাম চালাকি করে ওই ফোনটা পকেটে রেখে অন্য একটা ফোন বের করে দেখায়। ওই ফোনে রাম আগে থেকেই নিজের সেলফি তুলে রেখেছিল। রামের নামে মিথ্যা অপবাদ দেওয়ায় নায়নার মা নায়নার উপর রাগারাগি করে এবং নায়নাকে বলে সরি বলতে। বাধ্য হয়ে নায়না রামকে সরি বলে। প্রতিশোধ নেওয়ার পর রাম আবারও নায়নার পিছু করতে শুরু করে। নায়না যেখানে যায় রাম নায়নাকে ফলো করতে করতে সেখানেই যায়। এর মাঝে রামের বোন কীর্তির সাথে নায়নার অনেক ভালো বন্ধুত্ব হয়। এ কারণে সে প্রায়ই কীর্তির সাথে গল্পগুজব করতে যায়। রাম নায়নাকে পটানোর অনেক চেষ্টা করে কিন্তু কোনো কাজ হয় না। এসবের মাঝে একদিন রাম তার মাকে ঘরের কাজে হেল্প করার সময় ভুল করে রামের হাত থেকে একটা বক্স নিচে পড়ে যায়। ওই বক্সে রামের বাবা শ্রীধরের তোলা অসংখ্য ছবি ছিল। রাম সেগুলো দেখে বিরক্ত হয়ে তার মাকে বলে, এসব আবর্জনা কেন রেখে দিয়েছ, ফেলে দিতে পারো না? রামের মা বলে, খবরদার, এই কথা আর কখনো বলবি না, এই ছবিগুলো তোর বাবার প্রাণ, তোর বাবা জানতে পারলে কষ্ট পাবে। অন্যদিকে শ্রীধর ফ্যাক্টরিতে লাঞ্চ ব্রেকের সময় ক্যান্টিনে বসে টিভি দেখছিল। সেখানে ফেমাস ফটোগ্রাফার রঘুনাথের ইন্টারভিউ দেখানো হচ্ছিল। রঘুনাথ বলে, আমার মন যখন যা চায় আমি সেটাই করি, এ কারণে আমি সবসময় আনন্দে থাকি।
একজন সাংবাদিক রঘুনাথের প্রশংসা করে বলে, আপনার মতো ফটোগ্রাফার আর কেউ হতে পারবে না। তখন রঘুনাথ বলে, হয়তো আমার থেকে অনেক ভালো ফটোগ্রাফার আছে, হয়তো সে নিজেকে আমার মতো প্রকাশ করতে পারছে না, সে হয়তো এখন অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত রেখেছে। রঘুনাথের কথাগুলো শুনে শ্রীধারের মন খারাপ হয়ে যায়। চাইলে সেও রঘুনাথের মতো ফেমাস ফটোগ্রাফার হতে পারত, কিন্তু পরিবারকে ভালো রাখতে গিয়ে সে নিজের প্যাশনকে বিসর্জন দিয়েছে। শ্রীধারের পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়, যখন সে মন খুলে ফটোগ্রাফি করত। এরপর বাড়ি ফিরে শ্রীধার রামকে বলে, তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ আর আসছো, কিন্তু কোনো জব হচ্ছে না, এভাবে আর কতদিন চলবে? রাম বলে, বাবা আমি তো চেষ্টা করছি, কিন্তু নিজের পছন্দ মতো কোনো জবই খুঁজে পাচ্ছি না। শ্রীধার বলে, জীবনে সবকিছু নিজের মন মতো হবে না, অনেক সময় না চাইতেও আমাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। এভাবে সময় নষ্ট না করে কোনো কাজ করা শুরু করো, সময় একবার চলে গেলে সেটা আর কখনো ফিরে আসবে না। রাম বলে, ঠিক আছে, আমি চেষ্টা করব। এদিকে নায়নাকে ইমপ্রেস করতে না পেরে রাম নায়নার মাকে ইমপ্রেস করার চেষ্টা করে। নায়নার মাকে খুশি করার জন্য সে ঘরের সব কাজে হেল্প করতে শুরু করে। এতে কাজও হয়ে যায়। নায়নার মা রামের কাজে খুশি হয়ে রামের প্রশংসা করতে শুরু করে। ওই সময় নায়নার মা হঠাৎ টিভিতে একটা বুলেট বাইক দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়। তখন নায়না বলে, ছোটবেলা থেকে তার মায়ের শখ ছিল বুলেট বাইক চালাবে। নায়নার মাকে খুশি করার জন্য রাম পরের দিনই একটা বুলেট বাইক ম্যানেজ করে। এরপর নিজেই তাকে বাইক চালানো শেখায়। নিজের ছোটবেলার স্বপ্ন পূরণ হওয়ায় নায়নার মা বাচ্চাদের মতো লাফিয়ে লাফিয়ে আনন্দ উল্লাস করে। এটা দেখে রাম অনেক ইমোশনাল হয়ে যায়। রামের মনে পড়ে, সে যখন ছোট ছিল তার বাবা তার প্রতিটা ইচ্ছা পূরণ করত। নিজের ছোট ছোট আবদারগুলো পূরণ হলে রামও এভাবে আনন্দ করত। রাম রিয়েলাইজ করে মানুষকে আনন্দ দিতে খুব বেশি পরিশ্রম করতে হয় না, খুব সহজেই মানুষকে সারপ্রাইজ করে আনন্দ দেওয়া যায়। রামের মাথায় একটা আইডিয়া চলে আসে। সে তার বন্ধুদের সাথে ডিসকাস করে মানুষকে আনন্দ দেওয়াটাকে নিজের পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয়। ওরা সারপ্রাইজ প্ল্যানারের বিজনেস শুরু করে। ওদের উদ্দেশ্য বিভিন্ন ইভেন্ট বা অকেশনে ক্লায়েন্টের বাজেট অনুযায়ী সারপ্রাইজ প্ল্যান করবে। যেই ভাবা সেই কাজ। ওরা লোকাল বয়েজ নামের একটা ওয়েবসাইট খুলে নিজেদের বিজনেস শুরু করে। তাদের প্রথম ক্লায়েন্ট নিজের গার্লফ্রেন্ডের জন্য সারপ্রাইজ প্ল্যান করতে বলে। রাম এবং তার ফ্রেন্ডরা চমৎকারভাবে সবকিছুর আয়োজন করে, কিন্তু রাম ভুল করে ক্লায়েন্টের গার্লফ্রেন্ডের জায়গায় এক্স গার্লফ্রেন্ডের নাম লিখে দেয়, যার কারণে পুরো সারপ্রাইজ নষ্ট হয়ে যায়। পুরো প্রজেক্টটা নষ্ট হয়ে যাওয়ায় সবাই অনেক হতাশ হয়ে পড়ে। ওই সময় রামের প্রতিবেশী বন্ধু রাভি এসে তার বসের জন্মদিনের জন্য সারপ্রাইজ প্ল্যান করতে বলে। রাম এবং তার বন্ধুরা রাভির বসের জন্য তার ছবি সহ একটা বিশাল বেলুন তৈরি করে, কিন্তু এখানেও একটা ঝামেলা হয়ে যায়। ঠিক মতো বেঁধে না রাখায় বেলুনটি উড়ে রাস্তায় চলে যায়। এরপর একটা বিলবোর্ডে লেগে বেলুন ছিঁড়ে যায়। ওই সময় রাস্তা দিয়েই রাভির বস অফিসের দিকে আসছিল। বেলুনটা রাভির বসের গাড়ির উপরেই পড়ে, যার কারণে গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং রাভির বস অনেক আহত হয়। রাভির বস রাভি, রাম এবং তার বন্ধুদের সবাইকে পুলিশে দেয়। পুলিশ সবার গার্ডিয়ানকে ডেকে পাঠায়। অন্যদের মতো রামের বাবাও রামকে নিতে যায়। পুলিশ স্টেশনের ভেতরে রাভির বাবা রাম এবং শ্রীধারকে উদ্দেশ্য করে অনেক উল্টাপাল্টা কথা বলে। এতে শ্রীধার অনেক অপমানিত হয়। যে সন্তানের জন্য শ্রীধার নিজের সমস্ত খুশি আর চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়েছিল, সেই সন্তানের জন্য আজ এত অপমান হতে হলো তাকে। এই অপমান শ্রীধার কিছুতেই সহ্য করতে পারছিল না। রামকে নিয়ে বাড়ি ফেরার সময় শ্রীধারের হার্ট অ্যাটাক হয়। শ্রীধার ওই সময় বাইক চালাচ্ছিল। ওই অবস্থায় সে রাস্তায় লুটিয়ে পড়ে। শ্রীধারকে এই অবস্থায় দেখে রাম প্রচুর ভয় পেয়ে যায়। শ্রীধারকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রাম রাস্তা দিয়ে যাওয়া গাড়িগুলোকে থামানোর চেষ্টা করে, কেউ গাড়ি থামায় না। ওই সময় রাস্তা দিয়ে একটা অ্যাম্বুলেন্স যেতে দেখে রাম অনেক রিকোয়েস্ট করে সেটাকে দাঁড় করায়। একদিন রাম তার বন্ধুদের সাথে নিয়ে মিথ্যা অসুস্থতার অভিনয় করে একটা অ্যাম্বুলেন্সে উঠে ড্রাইভারকে বোকা বানিয়েছিল। এটা সেই অ্যাম্বুলেন্স। রাম ড্রাইভারকে বলে, আমার বাবাকে একটু হসপিটালে পৌঁছে দিন। কিন্তু ড্রাইভার ভাবে রাম এবারও তার সাথে মজা করছে, তাকে বোকা বানানোর চেষ্টা করছে। তাই সে রামের কথায় কান না দিয়ে রামকে প্রচুর গালাগালি করে চলে যায়। শ্রীধার স্তব্ধ হয়ে সবকিছু দেখতে থাকে। ছেলের আরো একটা কুকর্মের ব্যাপারে জানতে পেরে শ্রীধার আরো বেশি ভেঙে পড়ে। শ্রীধার অজরে কাঁদতে শুরু করে। রাম তার কাছে গেলে সে রামকে দূরে সরিয়ে দিয়ে বলে, একদম স্পর্শ করবি না আমাকে। শ্রীধার রামের সাথে হসপিটালে যেতে রাজি হয় না। এর পরের সিনে আমরা দেখতে পাই শ্রীধারের বন্ধু মোহন শ্রীধারকে হসপিটালে নিয়ে এসেছে। ট্রিটমেন্ট শেষে শ্রীধার মোহনের সাথেই বাড়ি ফিরে যায়। সে সময় শ্রীধার মোহনকে বলে, আমার উপর তো অনেক দায়িত্ব, আমার যদি কিছু হয়ে যায় আমার পরিবারের কি হবে? আমি মৃত্যুর আগে আমার মেয়ের বিয়ে দিতে চাই, ছেলেকে সেটেল করতে চাই। আমার স্ত্রীর জন্য অনেক টাকা জমা রেখে যেতে চাই, যাতে আমার মৃত্যুর পর তার কোনো অসুবিধা না হয়। নিজের অনিশ্চিত জীবনের কথা ভেবে শ্রীধার কাঁদতে শুরু করে। শ্রীধারের এই অবস্থা দেখে মোহন আর চুপ করে থাকতে পারে না। সে রামের সাথে দেখা করে বলে, আমি ছোটবেলা থেকে তোমার বাবাকে দেখে আসছি। আগে শ্রীধার অনেক স্ট্রং ছিল, কিন্তু এখন সে অনেক দুর্বল হয়ে পড়েছে।
আসলে সন্তানরা বাবা মায়ের হৃদয়ের স্পন্দন হয়। সেই সন্তান যদি জীবনে সফল হতে না পারে তাহলে বাবা মা কিভাবে বাঁচবে? তোমার জন্য শ্রীধর তার জীবনের সমস্ত খুশি আর স্বপ্নকে বিসর্জন দিয়েছে। মৃত্যুর মুখে এসেও সে তোমাদের ফিউচারের কথাই ভাবছিল বারবার। বিনিময়ে তুমি তাকে কষ্ট ছাড়া আর কি দিয়েছ? তুমি তোমার বাবাকে শান্তি দিতে পারো না, অন্তত এভাবে আর কষ্ট দিও না। অন্যদিকে শ্রীধর ভাবতে থাকে সে হয়তো আর বেশি দিন বাঁচবে না, তাই সে নিজের দায়িত্বগুলো যত দ্রুত সম্ভব শেষ করতে চায়। এ কারণে শ্রীধর তার মেয়ে কীর্তির জন্য পাত্র খুঁজতে শুরু করে। অল্প সময়েই ভালো পাত্র খুঁজেও বের করে। পাত্রপক্ষ কীর্তিকে দেখে পছন্দ করে, কিন্তু বিয়েতে মোটা অঙ্কের যৌতুক চেয়ে বসে। শ্রীধর যেভাবেই হোক যৌতুকের টাকা ম্যানেজ করে মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু কীর্তি এই বিয়েতে রাজি হয় না। কীর্তি বলে, আমি এ ধরনের লোভী পরিবারে কখনোই বিয়ে করব না। এসব দেখে রাম রিয়েলাইজ করে এবার তাকেও পরিবারের হাল ধরতে হবে। তাই সে আবারও সারপ্রাইজ প্ল্যানারের কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু শুরুর ইভেন্টগুলো হিতে বিপরীত হওয়ায় রামের সেই প্রথম ক্লায়েন্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাড রিভিউ দেয়। সেই রিভিউ ভাইরাল হয়ে যায়। এ কারণে রাম অনেক হতাশ হয়ে পড়ে। রামের এই খারাপ সময়ে রামের পাশে এসে দাঁড়ায় নায়না। নায়না বলে, সারপ্রাইজ এক ধরনের ইমোশন। তোমরা যদি মানুষের ইমোশন নিয়ে উল্টাপাল্টা কাজ করো তাহলে কিভাবে কাজ পাবে? তোমরা জানো মানুষকে সারপ্রাইজ করার জন্য কি কি করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে এটা তোমরা বোঝো না। তাই তোমাদেরকে কাজ করার আগে ভালোভাবে প্ল্যানিং করে নিতে হবে। রাম বলে, আমাদের কাছে তো এখন কোনো কাজ নেই, প্ল্যানিং করব কিভাবে? নায়না বলে, আমি তোমাদেরকে কাজ দেব। কাল আমার বসের বাবার জন্মদিন, উনি আমাদের কোম্পানির চেয়ারম্যান। এই ইভেন্টের মাধ্যমে যদি তোমরা কোম্পানির চেয়ারম্যানকে খুশি করতে পারো তাহলে আমাদের কোম্পানির সব ইভেন্টের দায়িত্ব তোমাদেরকে দেওয়া হবে। এই কথা শুনে রাম এবং তার বন্ধুরা সবাই অনেক খুশি হয়। রাম নায়নার বসের সাথে দেখা করতে চায়। নায়না রাজি হয় এবং রামকে নিয়ে সরাসরি বসের বাড়িতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে তাদের পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলা চলছে। চেয়ারম্যানের এক ছেলে কারান পরিবারের থেকে আলাদা হতে চাচ্ছে। কারান তার ভাগের প্রপার্টি আলাদা করে দিতে বলে। কারানের পুরো পরিবার কারানকে বোঝায় এবং একসাথে থাকার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু কারান কারো কথা শোনে না। বাধ্য হয়ে কারানের বাবা কারানের ভাগের প্রপার্টি আলাদা করে দিতে রাজি হয়। যেখানে পরিবার ভেঙে যাচ্ছে সেখানে বার্থডে সেলিব্রেট করার কোনো মানেই হয় না। তাই নায়নার বস তার বাবার বার্থডে ইভেন্ট ক্যান্সেল করে দেয়, যার কারণে রামের বন্ধুরা সবাই হতাশ হয়ে পড়ে। তখন রাম বলে, ওদের পরিবারটা আমরা ভাঙতে দেব না, আর এটাই হবে চেয়ারম্যানের বার্থডে সারপ্রাইজ। নায়নার কোম্পানির চেয়ারম্যানের পরিবারের ভাঙন ঠেকাতে রাম একটা প্ল্যান করে। রাম তার এক বন্ধুকে সাথে নিয়ে চেয়ারম্যানের ছেলে কারানকে ফলো করে একটা বারে যায়। সেখানে কারানকে শুনিয়ে রাম তার বন্ধুকে বলে, পরিবারের লোকজন সবসময় স্বার্থপর হয়, বিপদের সময় কেউ এগিয়ে আসে না। কারণ রামের কথাগুলো শুনে একমত হয়, কিন্তু রামের বন্ধু রাম এবং কারানকে বোঝায় পরিবারের থেকে আপন এই পৃথিবীতে আর কেউ নেই। বিপদে পড়লে সবার আগে পরিবার এগিয়ে আসে। তখন রাম কারানকে বলে, চলুন আমার বন্ধুকে প্রমাণ দেখাই পরিবার কতটা স্বার্থপর। এভাবে কারানের মন মতো পরিবারের বিরুদ্ধে কথা বলে রাম কারানের বিশ্বাস অর্জন করে নেয়। এরপর কারানকে সাথে নিয়ে নতুন একটা প্ল্যান তৈরি করে। রাম কারানের বাবাকে কল করে বলে, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের কথা শুনে কারানের পুরো পরিবার ছুটে আসে। এসব দেখে কারান বলে, আরে আমার ফ্যামিলির সবাই ড্রামাবাজ, সবাই নাটক করছে। বিপদের কথা শুনে পুরো পরিবারকে ছুটে আসতে দেখেও পরিবারের প্রতি কারানের ঘৃণা দেখিয়ে রাম আরেকটা নতুন প্ল্যান করে। রাম কারানের বাবাকে কল করে বলে, আপনার ছেলের আসলে অ্যাক্সিডেন্ট হয়নি, তাকে আমরা কিডন্যাপ করেছি। ছেলেকে যদি বাঁচাতে চান তাহলে 20 কোটি টাকা নিয়ে আসুন। কারণকে বাঁচানোর জন্য এবার কারানের পরিবার তাদের কাছে থাকা সমস্ত টাকা পয়সা এবং সম্পত্তির পেপার দুটো ব্যাগ ভরে নিয়ে হাজির হয়। বাড়ির মহিলারা নিজেদের সমস্ত গয়না ব্যাগে দিয়ে দেয়, এমনকি কারানের ছোট্ট ভাতিজি তার হাতের চুড়িগুলো খুলে দেয় কারানকে বাঁচানোর জন্য। টাকার ব্যাগগুলো নেওয়ার পর রাম কারানের পরিবারকে বলে, 5 মিনিটের মধ্যে কারানকে খুঁজে বের করুন। 5 মিনিটের মধ্যে বের করতে না পারলে আমার লোকেরা কারানকে মেরে ফেলবে। এটা শুনে কারানের পুরো পরিবার পাগলের মতো কারানকে খুঁজতে শুরু করে। এসব দেখে কারানের ভুল ভেঙে যায়। সে বুঝতে পারে তার পরিবার তাকে কতটা ভালোবাসে। কারণ তার বাবার কাছে ক্ষমা চায়। তাদের পরিবার আবারও এক হয়ে যায়। ওই সময় নায়না এসে সবাইকে জানিয়ে দেয় এতক্ষণ ধরে যা কিছু ঘটেছে সবকিছু রামের প্ল্যান ছিল। তাদের পরিবারকে বাঁচানোর জন্য রাম এসব করেছে। এরপর রাম কারানের বাবাকে বার্থডে সারপ্রাইজ দেয়। সবাই একসাথে অনেক আনন্দে বার্থডে সেলিব্রেট করে। নায়নার বস রাম এবং নায়নার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাদের কোম্পানির নেক্সট যত ইভেন্ট হবে সবগুলোর দায়িত্ব রামকে দেয়। এরপর থেকে রামকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ওরা একের পর এক নতুন নতুন ইভেন্টে কাজ করতে থাকে। খুব অল্প সময়ের মধ্যে রাম এবং তার বন্ধুদের কোম্পানি লোকাল বয়েজের নাম পুরো দেশে ছড়িয়ে পড়ে। রাম নিজের ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হওয়ায় শ্রীধর অনেক খুশি হয়। রামের উপর শ্রীধরের যত মান অভিমান সব শেষ হয়ে যায়। শ্রীধর রামকে সাথে নিয়ে কীর্তির জন্য পাত্র খুঁজতে শুরু করে। ম্যারেজ ব্রোকারের কাছে গেলে ম্যারেজ ব্রোকার জানায় ভালো পাত্র পেতে হলে মোটা অঙ্কের যৌতুক দিতে হবে।
এই কথা শুনে শ্রীধর কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু রাম শ্রীধরের আড়ালে ব্রোকারকে বলে, আপনি ভালো পাত্র খুঁজে বের করুন, টাকার ব্যবস্থা আমি করব। শ্রীধর যখন ব্রোকারের অফিস থেকে বের হয় ওই সময় দুজন মাতাল বাইক চালিয়ে প্রায় শ্রীধরের গায়ে উঠিয়ে দিতে চাচ্ছিল। শ্রীধর কোনো রকম নিজেকে বাঁচায়, কিন্তু মাতালগুলো শ্রীধরের সাথে বাজে বিহেভ করতে শুরু করে। বাবার অপমান সহ্য করতে না পেরে রাম ওই মাতালগুলোকে মারতে শুরু করে। ফলে মাতালগুলোর পুরো গ্যাং এসে রামের ওপর অ্যাটাক করে। রাম ওদের সবগুলোকে পেটাতে শুরু করে। শ্রীধর রামকে বাধা দিতে গেলে এক গুন্ডা শ্রীধরের বুকে অনেক জোরে একটা লাথি মারে, যার কারণে আবারও শ্রীধরের হার্ট অ্যাটাক হয়ে যায়। শ্রীধর সেখানেই অজ্ঞান হয়ে যায়। শ্রীধরকে এই অবস্থায় দেখে রাম চিৎকার করে কাঁদতে থাকে। রামের বারবার মনে পড়ে যায় ছোটবেলায় শ্রীধর কিভাবে তার যত্ন করত, কিভাবে তার ছোট বড় সব আবদার পূরণ করত। রাম দ্রুত শ্রীধরকে হসপিটালে নিয়ে যায়। এই যাত্রায় শ্রীধর কোনো রকম প্রাণে বেঁচে যায়, তবে শ্রীধরের সুস্থ হতে অনেক সময় লেগে যায়। পুরো সময়টা রাম শ্রীধরের সেবা যত্ন করে, ঠিক সেভাবে যেভাবে ছোটবেলায় শ্রীধর রামের যত্ন করত। ধীরে ধীরে শ্রীধর সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে নায়নার কোম্পানির চেয়ারম্যান তার ছোট ছেলের জন্য পাত্রী খুঁজছিল। যে ব্রোকার তাদেরকে পাত্রীর ছবি দেখাচ্ছিল ওই ব্রোকারের কাছে রামের পুরো পরিবারের ছবি ছিল। চেয়ারম্যান রামের ছবি দেখেই রামকে চিনতে পারে। রাম তার বোনের জন্য পাত্র খুঁজছে জানতে পেরে চেয়ারম্যান তার স্ত্রীকে নিয়ে রামের বাড়িতে চলে যায় এবং কীর্তির সাথে নিজের ছেলের বিয়ের প্রস্তাব দেয়। চেয়ারম্যান বলে, আমি যখনই জানতে পেরেছি কীর্তি রামের বোন, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি কীর্তিকে আমার ছেলের বউ বানাবো। কিন্তু শ্রীধর প্রথমে বিয়েতে রাজি হয় না, কারণ শ্রীধরের ফ্যামিলি আর চেয়ারম্যানের ফ্যামিলির মধ্যে ফাইন্যান্সিয়াল ডিফারেন্স অনেক বেশি। কিন্তু চেয়ারম্যান বলে, টাকা পয়সা তো হাতের ময়লা, আজ আছে কাল নাও থাকতে পারে। পারিবারিক শিক্ষাটা সব থেকে জরুরি, যেটা সবার মধ্যে থাকে না। চেয়ারম্যান জোরাজুরি করাতে শ্রীধর আর অমত করতে পারে না। চেয়ারম্যানের ছেলের সাথে কীর্তির বিয়ে ফিক্সড হয়। রামের কারণে এত বড় ঘরে কীর্তির বিয়ে ফিক্সড হওয়ায় রামের জন্য শ্রীধরের অনেক গর্ব হয়। শ্রীধর তার সহকর্মীদের কাছে গর্ব করে কীর্তির বিয়ের কথা জানায়। এরপর অনেক ধুমধাম করে কীর্তির বিয়ে হয়। শ্রীধরের জীবনে সবকিছু ভালোই চলতে থাকে। এক পরন্ত বিকেলে সূর্যাস্ত দেখতে দেখতে শ্রীধর রামকে বলে, মানুষের কাঁধে যখন দায়িত্ব থাকে তখন ওই দায়িত্ব ছাড়া আর কিছুই ভাবতে পারে না। দায়িত্ব মুক্ত হওয়ার পর আজ বহু বছর পর প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে পারছি। তখন রাম তার ব্যাগ থেকে একটা ক্যামেরা বের করে দিয়ে বলে, তাহলে এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে ফেলো। এত বছর পর ক্যামেরা হাতে নিয়ে শ্রীধর অনেক ইমোশনাল হয়ে যায়। শ্রীধর সূর্যাস্তের ছবি ক্যাপচার করে নেয়। রাম শ্রীধরকে তার স্বপ্ন আবারও ফিরিয়ে দেয়। এরপর রাম তার পুরো পরিবারকে সাথে নিয়ে ট্যুরে যায়। সেখানে শ্রীধর অনেক ছবি ক্যাপচার করে। এর মধ্যে থেকেই একটা ছবি রাম ফটোগ্রাফি ফেস্টিভ্যালে পাঠিয়ে দেয়, আর ওই ছবিটাই বছরের সেরা ছবি সিলেক্ট হয়। সিন প্রেজেন্টে চলে আসে। ফটোগ্রাফি ফেস্টিভ্যালে বেস্ট ফটোগ্রাফার অ্যাওয়ার্ড নেওয়ার সময় শ্রীধর দর্শকদের উদ্দেশ্যে বলে, আমার জন্য আমার পরিবারই সবকিছু। পরিবারের জন্য একদিন আমি আমার ক্যারিয়ারকে বিসর্জন দিয়েছিলাম, আজ এই পরিবারের জন্যই আমি এই অ্যাওয়ার্ডটা পেলাম। সারা জীবন আমি কষ্ট পেয়ে কেঁদেছি, কিন্তু আজ আমার চোখে আনন্দের অশ্রু। এই সব কিছু সম্ভব হয়েছে আমার ছেলের জন্য। যে জীবনটাকে আমি বিসর্জন দিয়েছিলাম, আমার ছেলে আমাকে সেই জীবন আবারও ফিরিয়ে দিয়েছে। আসল বিজয়ী তো ওই বাবা মা যাদের কাছে রামের মতো একটা সন্তান আছে। শ্রীধরের কথা শুনে দর্শকরা করতালি বাজাতে শুরু করে। তখন শ্রীধর হাঁটু গেড়ে বসে তার জন্য তালি বাজানো দর্শকদের একটা ছবি ক্যাপচার করে নেয়। চমৎকার এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। গাইস, এই ছিল আজকের মুভি এবং এক্সপ্লেনেশন। প্রত্যেকটা সন্তানকে তার বাবা মা কতটা ভালোবাসে তা শুধু সেই বাবা মাই বোঝে। তাই আমাদের সকলের উচিত সবসময় আমাদের বাবা মার খেয়াল রাখা। গাইস, মুভিটার এক্সপ্লেনেশন কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর মা বাবাকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।